ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় কিয়েভ জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিয়েভ ছাড়াও হামলা হয়েছে খেরসন, মাইকোলাইভ এবং জাপোরজিয়া সহ বিভিন্ন শহরে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এদিকে এ সপ্তাহেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির পর দুই দেশই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুরু করতে পারবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনা করতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক শাহাবুল হক। জনাব শাহাবুল হক, আপনাকে স্বাগত। প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাটি তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন সেই প্রসঙ্গে জানতে চাব যে তিনি আশা প্রকাশ করেছেন যে এই সপ্তাহে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি হবে বা হতে পারে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা আদৌ কি এই যুদ্ধবিরতি হবে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে বা তার আগে উনি এ ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়ার সাথে তার একটা রাশিয়া এবং ইউক্রেনের একটা সমঝোতায় তিনি যাবেন। তা আমরা সেটা আশাবাদ করতে পারি। এখানে অ্যাকচুয়ালি যুদ্ধবিরতির চেয়েও বেশি সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বাণিজ্যিক। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের একটি শুল্ক নিয়ে একটি বাণিজ্য যুদ্ধ চলছে, সেক্ষেত্রে রাশিয়াকে কাছে টানার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করছেন। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইউক্রেন ইতিমধ্যে কিন্তু বলেছেন যে যে জেলেনস্কি বলেছেন যে ৩০ ঘন্টার যে ইস্টার যুদ্ধবিরতি চলছিল তার ভিতরেও কিন্তু রাশিয়া সেখানে হামলা চালিয়েছে। এবং এক্ষেত্রে রাশিয়ার যে অবস্থান আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে রাশিয়া বলেছে সেটা হচ্ছে যে যদি যুদ্ধবিরতিতে যেতে হয় তাহলে ইউক্রেনকে তারা যাতে নেটোতে অংশগ্রহণ করতে না পারে সে ধরনের অঙ্গীকার করতে হবে, এবং 4টি যে ইউক্রেনের অঞ্চলে রাশিয়ার দখলে ছিল সেগুলোকে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনকে। এই ধরনের বেশ কিছু বিষয় ছিল, তা যার ফলে এখানে আসলে একটা অনাস্থা এবং অবিশ্বাস রয়েছে। বাট আমরা আশাবাদী যে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন সেটি যদি সফল হয় সেটা ভালো হয়, এবং আমরা মনে করি দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ এর মাধ্যমে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। জনাব শাহাবুল হক, আপনি বলছিলেন যে বাণিজ্য যুদ্ধের কারণে, চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ, এই কারণে রাশিয়াকে কাছে টানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র কি আসলে এটা পারবে কিনা? এবং আরেকটি, যেহেতু বাণিজ্য যুদ্ধ নিয়ে প্রসঙ্গ উঠেছে, যে চীন কিন্তু যুক্তরাষ্ট্রর যে মিত্র দেশগুলো আছে সেগুলোকে আজ একটি হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি যুক্তরাষ্ট্রকে এভাবে সমর্থন দিয়ে যায় তাহলে পাল্টা ব্যবস্থা নেবে। চীন কি ধরনের পদক্ষেপ নিতে পারে এক্ষেত্রে? আসলে আপনি দেখেছেন উভয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয় কিন্তু হুমকি দিচ্ছে এবং তারা ট্যাক্স বাড়াচ্ছে বা একজন আরেকজনকে ট্যাক্স দিচ্ছে। তো এটা এই পর্যায়ে রয়েছে, এবং ঠিক এর মাঝখানে আমরা দেখবো যে ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধবিরতি যে ঘোষণা দিয়েছেন, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা এরই প্রেক্ষিতে, এবং তিনিও চাচ্ছেন, তিনি ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে ইঙ্গিত দিয়েছেন যে চীনের সাথে যে আহ, বাণিজ্য যুদ্ধ যেটা চলছে সেটাতে তিনি কিন্তু সেটা হ্রাস টানতে চান বা সেটা একটা সলিউশনের পথে চান। আমি মনে করি এটা সে ধরনের একটি উদ্যোগ। জনাব শাহাবুল হক, ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমন কিছু প্রতিবেদন আমরা সিএনএন সহ আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি দেখেছি। যদি এমনটা হয়ে থাকে, ইউক্রেনের পক্ষ থেকে বা অন্যান্য ইউরোপের দেশের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে? ধন্যবাদ। আমরা সবাই জানি সেটা হচ্ছে যে যে ক্রিমিয়া হচ্ছে ইউক্রেনের একটা অংশ, এবং এটা যদি হয়, ক্রিমিয়াকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়, সেটা ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা। এবং আমি মনে করি যেটা এখানে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো তাদের জন্য একটি বড় ধাক্কা। এই কারণে তারা সবসময় রাশিয়া যে ক্রিমিয়া দখল করেছে এটা যে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তারা সবসময় এটি বলে আসছে। এবং 2014 সালেও
জাতিসংঘে এই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং সেখানে রাশিয়া যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সে বিষয়টি কিন্তু সেখানে আলোচনায় এসেছে। তা যার ফলে এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাশিয়ার জন্য হয়তো বড় ধরনের একটি বিজয় এটার মাধ্যমে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বে একটি বড় ধরনের কূটনৈতিক রদবদল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এর কারণে সেটা হচ্ছে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের কি সম্পর্ক হবে, নেটোর সাথে কি সম্পর্ক হবে এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক হবে। কারণ তারা সকলে আমরা দেখেছি যে ইউক্রেনকে, বিশেষ করে ক্রিমিয়ার এই বিষয়ে তারা ইউক্রেনকে সমর্থন দিয়েছে। তো যার ফলে এখনই বলা যাচ্ছে না যেটা কি ধরনের অবস্থা হবে, তবে বড় ধরনের একটা রদবদল আমরা আন্তর্জাতিক কূটনীতিতে আমরা দেখতে পাবো। জনাব শাহাবুল হক, সর্বশেষ আপনাকে যে প্রশ্নটি করতে চাই গাজা প্রসঙ্গে, যে আমরা আজকে একটি প্রতিবেদনে দেখেছি যে হামাস 30,000 তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে ইসরায়েলকে প্রতিহত করার জন্য। এক্ষেত্রে কি আসলে হামাস কি পারবে কিনা ইসরায়েলি বাহিনীর সঙ্গে? কারণ ইসরায়েলকে তো যুক্তরাষ্ট্র ক্রমাগত সহায়তা দিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে হামলার তীব্রতা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে আসলে ভবিষ্যৎ কি হতে পারে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যারা দেখছি সেটা হচ্ছে যে হামাস তো বরাবরই তারা তাদের শক্তিমত্তা বা তারা তাদের বুদ্ধিমত্তা এবং এই যুদ্ধটা শুধুমাত্র মানব যুদ্ধ না, এখানে আমরা বিভিন্ন রকমের ইস্যু এখানে দেখি যে এখানে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, বিমান শক্তি এবং সাইবার ক্ষমতা অনেকগুলো ইস্যু এখানে যুক্ত। তা হামাস যে 30,000 যোদ্ধাকে যে নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে হয়তো সাময়িক একটা বিজয় হয়তো হামাসের আসতে পারে, কিন্তু ওখানে যে আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স তারা অত্যন্ত শক্তিশালী। তা এর মাধ্যমে কতটা সামনে তারা এগোতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। তবে হামাস প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করে। জনাব শাহাবুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।